স্বাগতম টিটিভি নিউজ টিভি এর পর্দায়। দেশ ও রাজ্যের গুরুত্বপূর্ণ ঘটনা, বড় ঘোষণা, রাজনৈতিক আপডেট, প্রশাসনিক সিদ্ধান্ত, আবহাওয়া পরিস্থিতি এবং জনজীবনে প্রভাব ফেলা উল্লেখযোগ্য সব খবর নিয়ে হাজির হয়েছি আমরা। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে। পাশাপাশি তিনি আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে দেশ বিদেশের মানুষের সক্রিয় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বৃহৎ পরিসরে অনুষ্ঠিত যোগ কর্মসূচিতে মানুষের উৎসাহ ও সচেতনতার প্রশংসা করে তিনি বলেন, সুস্থ জীবনধারা গঠনে যোগব্যায়ামের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে প্রফুল ভাই প্যাটেলের স্ত্রী ভাবনাবেন প্যাটেলের প্রয়াণে শোকবার্তা দিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সুশাসন, জনবিশ্বাস বৃদ্ধি এবং দেশের আইনি ও প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন বার্তা ও মতামত তুলে ধরেছেন তিনি। এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যিক আলোচনাও গুরুত্ব পেয়েছে। শুল্ক সুবিধা, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে পারে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশ সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সফরকালে তিনি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সুস্থ জীবনযাপন ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি কোনো জাতীয় উদ্যানও পরিদর্শন করেন, যেখানে বন্যপ্রাণ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবগত হন। অন্যদিকে ওড়িশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথভাবে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন কর্মসূচিতে অংশ নেন তিনি। কয়েক হাজার কোটি টাকার অবকাঠামো, যোগাযোগ ও জনকল্যাণমূলক প্রকল্প দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এছাড়া জন্মদিন উপলক্ষে দেশবাসীর কাছ থেকে পাওয়া শুভেচ্ছা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নাগরিকদের ভালোবাসা ও সমর্থন তাঁকে দেশের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বাজেটে একাধিক বড় ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি 1 লক্ষ নতুন সরকারি চাকরি তৈরির পরিকল্পনার কথাও জানানো হয়েছে। মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এছাড়া অবকাঠামো, শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে প্রায় 40,000 কোটি টাকার উন্নয়নমূলক কর্মসূচির কথাও তুলে ধরা হয়েছে। লখনৌয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি চিহ্নিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। প্রশাসনের বিভিন্ন বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা পৌঁছানো যায়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বিমান যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে গুয়াহাটি থেকে সরাসরি দুবাই ও আবুধাবি ফ্লাইট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আন্তর্জাতিক যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি গুয়াহাটি থেকে ভিয়েতনামের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর বিষয়েও আলোচনা চলছে। এই উদ্যোগ বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। উত্তর পূর্ব ভারতের আন্তর্জাতিক সংযোগ আরও শক্তিশালী করাই এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। সঙ্গীত পরিচালক আমাল মালিক জানিয়েছেন, তাঁকে প্রায় 60টি চলচ্চিত্রের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘদিনের এই পেশাগত বাধা ও হতাশার প্রসঙ্গে তিনি খোলামেলা মন্তব্য করেছেন। তাঁর মতে, আসন্ন চলচ্চিত্র আওয়ারাপান 2-এ তাঁর কাজই হবে সব সমালোচনা ও প্রতিবন্ধকতার জবাব। সঙ্গীত জগতে নিজের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি নতুন উদ্যমে কাজ করছেন।
এই মন্তব্যের পর বলিউডের অভ্যন্তরীণ প্রতিযোগিতা ও শিল্পীদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওয়েলকাম টু দ্য জঙ্গল চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে একাধিক সংশোধনের পর। মোট 18টি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এর মধ্যে কিছু দৃশ্যের পরিবর্তন প্রভাব ফেলেছে অভিনেত্রী দিশা পাটানি এবং জ্যাকলিন ফার্নান্ডেজের অংশে। ছবিটির মুক্তির আগে প্রয়োজনীয় সম্পাদনা সম্পন্ন করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ থাকলেও সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত এখন বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পরিচালক আহমেদ খান জানিয়েছেন, ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিতে দীর্ঘ 22 বছর পর একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার এবং রাবিনা ট্যান্ডনকে। জনপ্রিয় এই জুটির প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। নির্মাতাদের আশা, তাঁদের একসঙ্গে উপস্থিতি ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে। বহু বছর পর এই পুনর্মিলন বলিউড প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এবং ছবিটির প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ একটি লাইভ কনসার্ট চলাকালীন আলোচনায় উঠে এসেছেন। অনুষ্ঠানের সময় এক প্রতিবাদকারী মঞ্চে উঠে পড়লেও তিনি পরিবেশনা বন্ধ করেননি। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি তিনি অনুষ্ঠান চালিয়ে যান। এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর পেশাদারিত্বের প্রশংসা করেছেন, আবার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাটি বিনোদন জগতের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। পরিচালক সঞ্জয় লীলা BHANSALIরা চলচ্চিত্র লাভ অ্যান্ড ওয়ারের শুটিং সেটে এক কর্মীর মৃত্যুর খবর সামনে এসেছে। ঘটনার পর ক্ষতিপূরণ দেওয়ার দাবি এবং নিরাপত্তা ব্যবস্থার পূর্ণাঙ্গ পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে। চলচ্চিত্র নির্মাণে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি আবারও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। সংশ্লিষ্ট মহলে এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে এবং ভবিষ্যতে নিরাপত্তা মান আরও কঠোর করার দাবি জোরালো হয়েছে। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। ভারতের অর্থনীতি, ব্যাংকিং ও কর ব্যবস্থা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস এবং অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা MSME খাতে ঋণপ্রাপ্তি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ জানিয়েছে যে দেশের জলসম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন কাঠামোগত দুর্বলতা ভবিষ্যতে আর্থিক ও ঋণ সংক্রান্ত ঝুঁকি বাড়াতে পারে। রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী লিবারালাইজড রেমিটেন্স স্কিমের আওতায় বিদেশে অর্থ পাঠানোর পরিমাণ কমেছে, যার অন্যতম কারণ বিদেশ ভ্রমণে ব্যয় হ্রাস। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে প্রায় 8.94 বিলিয়ন ডলার বিক্রি করেছে। কর সংক্রান্ত ক্ষেত্রে জানা গেছে, নির্দিষ্ট শর্ত পূরণ করে আবাসিক সম্পত্তিতে বিনিয়োগের মাধ্যমে 10 কোটি টাকা পর্যন্ত মূলধনী লাভ কর ছাড় পাওয়া যেতে পারে। এছাড়া দেশের নেট প্রত্যক্ষ কর আদায় প্রায় 15% বৃদ্ধি পেয়ে 5.21 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা শক্তিশালী কর সংগ্রহ ও অগ্রিম কর প্রদানের ইতিবাচক ইঙ্গিত বহন করছে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। ভারতে সোনার ও রূপোর বাজারে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 24 ক্যারেট সোনার খুচরা মূল্য প্রতি গ্রামে প্রায় 14,651 টাকা। আগের দামের তুলনায় প্রতি গ্রামে প্রায় 43 টাকা বৃদ্ধি হয়েছে। অন্যদিকে রূপোর দাম স্থিতিশীল রয়েছে এবং প্রতি গ্রাম রূপোর মূল্য প্রায় 250 টাকা। মূল্যবান ধাতুর বাজারে আন্তর্জাতিক চাহিদা, মার্কিন ডলারের অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব অব্যাহত রয়েছে। জ্বালানির বাজারে কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় 113 টাকা 47 পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় 99 টাকা 82 পয়সা রয়েছে। উভয় জ্বালানির ক্ষেত্রেই কোনো মূল্য পরিবর্তন দেখা যায়নি। অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজার, ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদন নীতি এবং বৈদেশিক মুদ্রার ওঠানামা ভবিষ্যতের জ্বালানি দামের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দেশের বিভিন্ন গয়নার দোকান ও বুলিয়ন ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের সমাপনী প্রবণতা এবং MCX এর লেনদেনের ভিত্তিতে নিজেদের খুচরা মূল্য নির্ধারণ করে থাকে। ফলে সোনা, রূপো ও জ্বালানির বাজারে বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতাদের নজর থাকছে সামগ্রিক বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির দিকে। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তেজনা আরও বেড়েছে। রাশিয়ার দাবি, তারা 24 ঘন্টার মধ্যে মোট 301টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে 84টি ড্রোন মস্কোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। ড্রোন হামলার কারণে মস্কোর একাধিক বিমানবন্দরে সাময়িকভাবে উড়ান পরিষেবা বন্ধ রাখতে হয়। একই সময়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় অন্তত 6 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সুমি অঞ্চলে এক কিশোর, তার বাবা এবং দাদিসহ একটি পরিবারের 3 সদস্য প্রাণ হারিয়েছেন। জাপোরিজিয়া ও ওডেসাতেও হতাহতের ঘটনা ঘটেছে। ইউক্রেন ক্রিমিয়ায় জ্বালানি ডিপো, পরিবহন রুট ও সামরিক সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে। এর ফলে কিছু এলাকায় জ্বালানি বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আলোচনায় অগ্রগতির ইঙ্গিত মিলেছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের পুনরায় প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। আলোচনায় অগ্রগতি হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা কিছুটা কমেছে এবং বৈশ্বিক তেলের বাজারেও ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা আরও জোরালো হয়েছে। ফাইভ আইজ গোয়েন্দা জোট সতর্ক করে জানিয়েছে, এমন উন্নত এআই ব্যবস্থা খুব শিগগিরই দেখা যেতে পারে যা সরকার, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হবে। এজন্য সাইবার নিরাপত্তা ও এআই নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সতিয়া নাদেলা বলেছেন, এআই খাত কয়েকটি বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যাওয়া উচিত নয়। তিনি প্রযুক্তির বিস্তৃত ব্যবহার, প্রতিযোগিতা বৃদ্ধি এবং সাশ্রয়ী এআই মডেলের পক্ষে মত দিয়েছেন। ইউরোপের অনেক প্রতিষ্ঠানও একক সরবরাহকারীর ওপর নির্ভরতা কমিয়ে একাধিক এআই অংশীদারের সঙ্গে কাজ শুরু করেছে। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সামগ্রিক কর্মসংস্থান ও মজুরির ওপর এখনও বড় ধরনের প্রভাব পড়েনি। একই সঙ্গে প্রযুক্তি খাতে বিনিয়োগ অব্যাহত রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান এআই অবকাঠামো, ক্লাউড পরিষেবা ও উন্নত কম্পিউটিং প্ল্যাটফর্মে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। পাশাপাশি ছোট ও কম খরচের এআই মডেল ভবিষ্যতে বড় মডেলগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। এবার নজর দেব অপরাধমূলক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে 7 সদস্যের সিবিআই দল পৌঁছে তদন্তে নতুন পদক্ষেপ নেয়। তদন্তকারীরা প্রথমে অধ্যাপক ডা. সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে মামলার অগ্রগতি, সংগ্রহ করা তথ্য এবং ঘটনাস্থল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরপর দলটি মূল অপরাধস্থলে গিয়ে বিস্তারিত শারীরিক পরিদর্শন চালায়। ঘটনাস্থলের বিভিন্ন অংশ পুনরায় পরীক্ষা করা হয় এবং পূর্বে সংগৃহীত তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলিয়ে দেখা হয়। তদন্তের পরবর্তী ধাপের জন্য গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও নথিভুক্ত করা হয়েছে। মহারাষ্ট্রের নাসরাপুরে এক নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার শুনানিতে বিশেষ আদালত চূড়ান্ত রায় সংরক্ষিত রেখেছে। বিচারক আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে নির্ধারিত দিনে মামলার রায় ঘোষণা করা হবে। এই ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া বিশেষভাবে আলোচনায় এসেছে। মামলার সমস্ত সাক্ষ্য, ফরেনসিক রিপোর্ট এবং প্রসিকিউশন ও ডিফেন্স পক্ষের যুক্তি আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপে পৌঁছে মামলাটি এখন রায়ের অপেক্ষায় রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোও বিষয়টির ওপর নিবিড় নজর রাখছে। উত্তরপ্রদেশের গোরখপুরে 12 বছর বয়সী এক কিশোরকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করেছে পুলিশ। অভিযোগ, সে নিজের নয়, মাস বয়সী এক আত্মীয়কে অপহরণ ও ধর্ষণ করেছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে। আইন অনুযায়ী নাবালক অভিযুক্ত হওয়ায় তাকে বিশেষ কিশোর বিচার ব্যবস্থার আওতায় আনা হয়েছে। বোর্ডের নির্দেশ অনুসারে পরবর্তী আইনি প্রক্রিয়া পরিচালিত হবে। ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং তদন্তকারীরা মামলার সব দিক খতিয়ে দেখছেন। হায়দ্রাবাদের কুকাটপল্লী থানার পুলিশ শেখ রহিম নামে এক অটোরিকশা চালককে আনুষ্ঠানিকভাবে হেফাজতে নিয়েছে। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে তিনি তার 24 বছর বয়সী স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন। ঘটনার পর অভিযুক্ত নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। মামলার সঙ্গে সম্পর্কিত সব তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। নাসরাপুরের নাবালিকা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আদালতে মামলার চূড়ান্ত শুনানি ও উভয় পক্ষের শেষ যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। তদন্তকারী সংস্থা দ্রুততার সঙ্গে কাজ করে অপরাধের মাত্র 16 দিনের মধ্যে পূর্ণাঙ্গ চার্জশিট আদালতে জমা দেয়। মামলার সাক্ষ্য প্রমাণ, ফরেনসিক তথ্য এবং অন্যান্য নথি বিচারিক পর্যালোচনার জন্য উপস্থাপন করা হয়েছে। দ্রুত তদন্ত ও বিচারিক কার্যক্রমের কারণে মামলাটি জাতীয় পর্যায়ে বিশেষ গুরুত্ব পেয়েছে এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আলোচনা তৈরি করেছে। আসামের একটি ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে সম্পূর্ণ খালাস দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেয়। রায় বলা হয়েছে, মামলার তদন্ত ও প্রমাণ সংগ্রহে গুরুতর ত্রুটি ছিল এবং পুলিশের উপস্থাপিত প্রমাণ যথেষ্ট নির্ভরযোগ্য নয়। বিচারপতিরা মনে করেন, এমন পরিস্থিতিতে দণ্ড বহাল রাখা ন্যায় বিচারের পরিপন্থী হবে। এই রায় দেশের বিচার ব্যবস্থায় তদন্তের মান, প্রমাণের গ্রহণযোগ্যতা এবং ন্যায় বিচারের প্রশ্নে গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আবহাওয়া অস্থির থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিস্তীর্ণ এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি অনেক স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2-24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম অনুভূত হবে। উপকূলীয় এলাকায় বাতাসের গতি বৃদ্ধি পাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। অন্যদিকে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার ও ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে বজ্রঝড় সহ মাঝারি বৃষ্টি দেখা যাবে। মহারাষ্ট্র, গুজরাট ও পশ্চিম উপকূলে প্রবল বর্ষণ। দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থানে গরম ও আর্দ্র আবহাওয়া। আর দক্ষিণ ভারতে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজকে সমস্ত বড় খবরের আপডেট এখানেই শেষ হচ্ছে। দেশ ও রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন খবর এবং নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ।